এই ভিডিওটা দেখার পরে আমি তোমাকে এতটুকু ইনশিওর করে বলতে পারি যে এইখানে আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো এবং যে স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে দেখাবো, এটা যদি কোনো একটা বাচ্চা ফলো করতে পারে, সে যদি বায়োলজিতে 9-10 কিছু নাও পড়ে থাকে এবং সে যদি একটা সপ্তাহ এটা ফলো করতে পারে, তাহলে 90+ নাম্বার একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত তার কেউ আর নিতে পারবে না। সে 90+ নাম্বার অর্জন করবেই। আমি কেমনে পড়বো? সবাই তো বলে এসএসসির তুলনায় এসএসসি অনেক কঠিন। সিনিয়ররা পর্যন্ত বলতেছে যে এসএসসির তুলনায় এইচএসসি অনেক কঠিন, 5 থেকে 10 গুণ সিলেবাস। এসএসসিতে তো একটা বই ছিল নির্দিষ্ট, এখানে নাকি নির্দিষ্ট বইও নাই, সিলেবাসও নাই। তার মধ্যে যে সিটি, কুইজ, হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল, আবার অ্যাডমিশনের জন্য তৈরি হও, মেডিকেলে পরীক্ষা দাও। মা বাবার তো এত স্বপ্ন। কোন জায়গা থেকে শুরু করলে আমি মেডিকেলে চান্স পেতে পারি? বোর্ডে একটা ভালো রেজাল্ট তো আগে দরকার। কিভাবে করব? বুঝেই তো উঠতে পারতেছি না, মাথার চুলই তো ছিঁড়ে যাচ্ছে। কি তোমাদের কি আমার মতো অবস্থা হয়ে দাঁড়াইছে? শুধু তোমাদের না, বাংলাদেশে এই মুহূর্তে যারা এসএসসি 2026 ব্যাচে আছে, যারা এই আর কিছুদিন পরে তোমরা তোমাদের স্বপ্নের যে কলেজ, সেই কলেজগুলোতে তোমরা যখন মানে অধ্যয়নরত হতে যাচ্ছ, তো তাদের মধ্যে এই প্রবণতাটা বা এই কোশ্চেনগুলো বেশি এখন ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের 90% বাচ্চাদের মাথায় এখন তারা কনফিউশনে আছে যে কোন জায়গা থেকে শুরু করবে, কোন বই পড়বে, কি সিলেবাস, কি দিয়ে কি হবে কি না হবে। কারণ তারা এত আতঙ্কে কেন পড়ছে জানো? কারণ তারা এই যে সিনিয়র, তোমাদের তথাকথিত সিনিয়র, তোমাদের গার্জিয়ান, এক গার্জিয়ান থেকে আরেক গার্জিয়ান ইনফ্লুয়েন্স হওয়া, আবার কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে, সোকল অনলাইন প্ল্যাটফর্ম, তারা তোমাদের মাথায় ভূত ঢুকাই দিছে, কিছু ভয় ঢুকাই দিয়ে তোমরা হচ্ছে গরুগুলোর খোয়ারে নিয়ে যা চিন্তা করতেছে। সো এইসব জিনিসগুলোর জন্য আরও বেশি তোমরা কনফিউশনে পড়ে গেছো। সো এখন একেবারে ভয় নেওয়ার কোনো কিছু নাই ভাই। এসএসসি এইচএসসি খুব একটা বেশি পার্থক্য না। হ্যাঁ, পার্থক্য তো আছে, কিছু জিনিসে পার্থক্য আছে, যার জন্য অনেকের কাছে অনেক কঠিন লাগে। কারণ তাদের ক্ষেত্রে ওই মানে টেকনিকগুলো তারা ফলো করে নাই, যে টেকনিকগুলো ফলো করলে তারা অনেক অল্প সময়ের মধ্যে ইফেক্টিভভাবে পড়াশোনাটা শেষ করতে পারতো। সো সে যখন করতে পারে নাই, তার কাছে কঠিন লাগছে, তার মানে এখন সে তোমাকে জ্ঞান দিচ্ছে, তার কাছে মানে তার জিনিসগুলো তোমার মধ্যে আসবে, সেও তোমাকে বুঝাবে যে হ্যাঁ এটা অনেক কঠিন। সো এটা আসলে তুমি যদি মনে করো কঠিন তাহলে কঠিন, তুমি যদি মনে করো সহজ তাহলে সহজ। কিন্তু হ্যাঁ, তোমাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে যদি তুমি বায়োলজি ভালো করতে চাও। এখন বায়োলজির কথা কেন বললাম? কারণ আমি বায়োলজি পড়াই এবং আমার পিছনে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারতেছো যে আমাদের আজকের টপিক কী হতে যাচ্ছে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো এসএসসি 2028 ব্যাচ সবেমাত্র যারা বোর্ড পরীক্ষা দিয়ে ফেলছো, তারা কীভাবে বায়োলজিতে পড়লে 90+ নাম্বার ইনশিওর করতে পারবে ইন ফিউচার তোমাদের বোর্ড পরীক্ষাতে। আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি যে আজকের এই ক্লাসটা দেখার পরে বা আজকের এই ভিডিওটা দেখার পরে আমি তোমাকে এতটুকু ইনশিওর করে বলতে পারি যে এইখানে আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো এবং যে স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে দেখাবো, এটা যদি কোনো একটা বাচ্চা ফলো করতে পারে, সে যদি বায়োলজিতে 9-10 কিছু নাও পড়ে থাকে এবং সে যদি একটা সপ্তাহ এটা ফলো করতে পারে, তাহলে 90+ নাম্বার একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত তার কেউ আর নিতে পারবে না। এক সপ্তাহ ফলো করতে পারো, তাহলেও দেখবে যে তোমাদের ভিতরে আমূল একটা পরিবর্তন হয়ে যাবে, শুধুমাত্র বায়োলজিতে না, অন্যান্য সাবজেক্টগুলোতেও। তো চলো আমরা দেখাই। প্রথমত, বাংলাদেশের 80% শিক্ষার্থী যে ভুল কাজগুলো করে, তারা বায়োলজিকে মুখস্থ করার একটা সাবজেক্ট মনে করে। কেননা তারা 9-10 সেম কাজ করছে, সিনিয়রদের থেকে শুনছে, যারা তাদের কাছে তোমাদের মতো অনেকেই যারা তোমরা বিভিন্ন টিচারের কাছে পড়ছো, তারা পর্যন্ত তোমার বলছে বায়োলজি মুখস্থ করতে হয়েছে, তুমি তো মুখস্থ করবাই। ভাই, এখন কিন্তু আর আগের মতো বই নাই। এই যে ছোট্ট একটা নীতি বই, ওই বই কিন্তু এখন আর নাই। আগে যে টাইমটা তুমি পাইছিলা, তার থেকে 5 থেকে 6 মাস টাইম কম পাবা, কিন্তু কোনো নির্দিষ্ট সিলেবাস নাই। সো এই জায়গায় মুখস্থ করে তুমি আসলে বেশি দিন টিকে থাকতে পারবে না। এখানে তোমাকে মুখস্থ করতে হবে না তা না, মুখস্থ করার পার্সেন্টেজ 20%। যদি তুমি ভালো ওই রকম মানের কারোর কাছে পড়তে পারো এবং তুমি যদি আজকে যে জিনিসগুলো বলবো এগুলো যদি ফলো করতে পারো, তাহলে তুমি নিজেই স্বীকার করবা যে বায়োলজি আসলে মুখস্থ করার সাবজেক্ট না, এখানে বুঝার সাবজেক্ট। আরে ভাই, মুখস্থ করতে হবে কেন? তুমি তো তোমার নিজেকে জানবা। তোমার হার্ট কেমনে কাজ করতেছে, তোমার লিভার কেমনে কাজ করতেছে, তোমার কিডনি কেমনে কাজ করতেছে, তুমি এতদিন যেটা জানো নাই সেটা তুমি জানবা। মেডিকেলেই এই সেম জিনিসগুলোই পড়ানো হবে, কিন্তু একটু ডিটেলসে, একটু ইলাবোরেটলি, এখানে একটু কম ডিটেলসে। তো তোমাকে যদি ভালো কেউ পড়াইতে পারে এবং তুমি যদি ভালো কারো কাছে পড়তে পারো, তাহলে বায়োলজির মতো পছন্দের এবং মজার সাবজেক্ট আসলে আর হবে না। এবার আসি রিভিশন না করা। অনেক স্টুডেন্টই আছে পড়ে রেখে দেয়, 2 মাস 3 মাস পরে আবার আসে, সো ওই জিনিসটা আবার সে ভুলে যায়। সো এই রিভিশন না করার যে প্রবণতা, এই প্রবণতা থাকার কারণে অনেক বাচ্চারা আসলে রেজাল্ট খারাপ করে। সো এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস না করা। বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে দুইটা জিনিস হয়। এক, কোন কোশ্চেনগুলো পড়তে হবে বা কোন টপিকটা পড়তে হবে, কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট। একটা চ্যাপ্টারে সব কিছু কিন্তু আসলে গুরুত্বপূর্ণ না। কোনো একটা স্টুডেন্টের মধ্যে যদি এই গুণাবলীটা থাকে যে কোন জায়গায় পড়তে হবে এবং কোন জায়গায় পড়তে হবে না, এটা যদি কোনো একটা স্টুডেন্ট ফাইন্ড আউট করতে পারে, তাহলে তার জন্য বই 50% কমে যায়। কারণ বই সব জায়গা থেকে কোশ্চেন আসে না।
আমি মনে হয় বুঝাইতে পারছি। সো যখন তুমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা, প্রতিটা বোর্ডের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। এখন বোর্ড পরীক্ষার আগে তুমি অনেকগুলো পরীক্ষা দিবা, তাই না? যেমন সিটি দিবা, কুইজ দিবা, তোমার হাফ ইয়ারলি দিবা, ইয়ার ফাইনাল দিবা, অনেকগুলো পরীক্ষা দিবা। এরপরে তুমি তোমার বোর্ড পরীক্ষাতে যাবা। সো এই বোর্ড পরীক্ষার আগে স্যারেরা যখন কোয়েশ্চেনগুলো করে, এই কোয়েশ্চেনগুলোও কিন্তু ওই বোর্ড কোয়েশ্চেন থেকেই করে। সো তুমি যদি বিগত 5 বছরে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে পারো, তাহলে দেখবা যে তোমার মধ্যে এমন একটা গুণ তৈরি হয়ে যাবে যে তুমি বই দেখে বুঝতে পারবা বা অন্য কোনো চ্যাপ্টার দেখে বুঝতে পারবা যে এই চ্যাপ্টারে কোনটা পড়তে হবে, কোনটা পড়তে হবে না। সো এই জন্য সবসময় একটা চ্যাপ্টার শেষ করার পরে মনে করো রিডিং দিছো, রিডিং দেওয়ার পরে তোমার কাছে যে কোনো একটা গাইড হোক অথবা যে কোনো কিছু তুমি যেখানে পড়তেছো তারা যদি তোমাকে কোনো নোট দিয়ে থাকে, তাহলে ওই জায়গায় তুমি কোশ্চেনগুলো একটু দেখবা, দেখলে তোমার মধ্যে একটা আইডিয়া হয়ে যাবে, তুমি তখন বুঝতে পারবে যে কোনগুলো তোমার পড়তে হবে, কোনগুলো পড়তে হবে না। এরপরে আসো ডায়াগ্রাম প্র্যাকটিস করা। এটা হচ্ছে বায়োলজির হিডেন একটা সিক্রেট। বায়োলজিতে টিচাররা সবথেকে বেশি ভালো নাম্বার দেয় তাদেরকেই যারা বায়োলজিতে মানে ফিগারটা দেয়। অনেক স্টুডেন্টই আছে কম লিখে কিন্তু ফিগার দেওয়ার কারণে ভালো নাম্বার পেয়েছে। আমারও ক্ষেত্রে এর সেম কাজটা হয়েছিল। আমি বায়োলজিতে মনে হয় ফার্স্ট পেপারে 98 এবং সেকেন্ড পেপারে 97 পাইছিলাম এইচএসসি বোর্ড পরীক্ষায়। কেন? কারণ আমি যেখানে ফিগার চাইছে সেখানেও দিছি, যেখানে ফিগার না চাইছে সেখানেও দিছি। এখন অনেকে বলে যে ভাইয়া আমার তো ফিগার আঁকার হাত ভালো না, আমি তো ভালো আঁকতে পারি না। ভাই আমিও পারি না, আমার থেকে খারাপ মনে হয় ফিগার কেউ আঁকে না। কিন্তু টিচাররা দেখতে চায় যে ফাইন্ড আউট পয়েন্টগুলো ঠিক আছে কিনা, ওইগুলো ঠিক থাকলে টিচাররা নাম্বার দিয়ে দেয়। লাস্ট মোমেন্ট স্টাডি। লাস্ট মোমেন্ট স্টাডি মানে কি, যে অনেক স্টুডেন্ট তোমরা আসো যে শেষ সময় পড়তে চাও না, অনেকে আছে যে ফার্স্ট ইয়ারে পড়বে না, পরীক্ষার আগের দিন হয়েছে বা 2 দিন 10 দিন 15 দিন আছে, তখন চিন্তা করতেছে আর পরে কী হবে, ঠিক আছে এই কলেজের পরীক্ষা তো কোনো সমস্যা নাই, এর পরেরটা ভালো করবো। সো এই যে এর পরেরটা ভালো করবো, লাস্ট মোমেন্টে হতাশ হয়ে যাওয়া, এই জিনিসটা করা যাবে না। এইটাখান থেকে তোমাকে বেরোনো লাগবে। লাস্ট মোমেন্টেও তুমি যদি 10টা লাইনও করে রাখো, এই 10টা লাইন ইন ফিউচার তোমাকে কম পড়তে হবে। সো যে কোনো সময় হতাশ হওয়া যাবে না, ভালো করে পড়াশোনা করতে হবে। সেকেন্ড, যদি আমরা দেখি একটা বোর্ড কোশ্চেনে আমরা আসলে টিচাররা যখন খাতা দেখেন, টিচাররা আসলে কী দেখেন, কীভাবে নাম্বারটা ডিস্ট্রিবিউট হয়, কীভাবে তারা নাম্বারটা দেন বোর্ড পরীক্ষার ক্ষেত্রে, এইচএসসি বোর্ড পরীক্ষার ক্ষেত্রে। ধরো তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে যে তোমার স্টোমাক কেমনে কাজ করে, তুমি স্টোমাকের কথা না বলে তুমি বলতেছো ইন্টেস্টাইন কেমনে কাজ করে, তোমার হার্ট কেমনে কাজ করে, তোমার লিভার কেমনে কাজ করে। এটা তো চায় না টিচার। টিচার চাইছে তোমার স্টোমাক কীভাবে কাজ করে। সো তোমাকে কনসেপ্টটা বুঝে আনসার করতে হবে। তুমি খাতায় যেটা লিখতেছো তার মধ্যে কনসেপ্ট ঠিক আছে কিনা এটা টিচার দেখবেন। রাইটিংয়ে 25% থাকে, যে তুমি ওইটাকে কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করছো, এটার উপর থাকে 25%, এমসিকিউর উপর থাকে 20% এবং ডায়াগ্রামের উপর থাকে 15%। তার মানে তোমাকে 4টা জিনিসে জোর দিতে হবে: কনসেপ্ট, রাইটিং পার্ট, এমসিকিউ এবং ডায়াগ্রাম। সাকসেস ফর্মুলার ক্ষেত্রে আমি সবথেকে বেশি যেটা মানে আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আমি যেটা মনে করি সেটাকে তোমাকে কনসেপ্ট ঠিক রাখা, সিকিউটাকে সুন্দর করে প্রেজেন্ট করা, এমসিকিউ ভালো করা এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস রিভাইজ দেওয়া। রিভাইজ দিলে এই ক্ষেত্রে তোমার অনেক সময় কিন্তু চলে যাবে না। ধরো তুমি একটা চ্যাপ্টার শেষ করছো, ওকে ভেরি গুড, তুমি নেক্সট দিন যখন আরেকটা চ্যাপ্টার শেষ করতে যাবা, ওই চ্যাপ্টারের উপরে তুমি 10টা মিনিট অ্যাটলিস্ট ওই চ্যাপ্টারটা একটু দেখবা যে কী কী জিনিস আছে। এটাও তোমাকে অনেক হেল্প করবে। তুমি যদি পুরো রিভাইজ নাও দিতে পারো, কিন্তু তুমি একেবারেই ফেলে রাখবা, পরবর্তীতে তোমার কাছে এটা আবার নতুন মনে হবে, তাহলে একই জিনিসের পেছনে তুমি বারবার সময় নষ্ট করতেছো। যদি একটা স্টুডেন্ট টপার লেভেলের হয়, দেখবা যে তারা প্রতিনিয়ত আগের জিনিসগুলোকে পড়ার চেষ্টা করে এবং মনে রাখার চেষ্টা করে। আমাদের মধ্যে একটা ভাই ছিল, সে রাস্তায় হাঁটতো, কোনো কিছু একটা পড়ছে অথবা কারোর সাথে কথা বলতেছে, তো আমাকে একদিন বললো যে ভাই তুই ভালো করতে যদি চাস, আমি ওনার জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনি তো মেডিকেলে চান্স পাইছেন, সো কীভাবে হয়েছে, আপনি কীভাবে এই কঠিন জিনিসগুলো মনে রাখতেন। তো বলছে যে আমি যখন হাঁটি বা কারোর সাথে কথা বলি, ওই মোমেন্টে চিন্তা করি যে দেখি আমি যে আজকে পড়লাম এটা মনে আছে কিনা, যদি মনে না থাকে তাহলে ডিরেক্টলি আমি বাসায় যাই, বাসায় যেয়ে আমি এটা আবার মনে করার চেষ্টা করি। সো এই জিনিসটা কিন্তু অনেকটাই তোমাকে হেল্প করবে। রিভাইজ ভাই সব থেকে বেশি হেল্প করে একটা স্টুডেন্টের জন্য। এরপরে যদি আমরা দেখি যে আমরা যেহেতু সামনে তোমরা জুলাই থেকে পড়া শুরু করবো, আমাদের মানে অফলাইনে ক্লাসগুলো আগামী 5 জুলাই থেকে শুরু হবে। সো এই জুলাই তোমরা কীভাবে তোমাদের রোডম্যাপটা সেট করবা, প্রথম 30 দিন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। একটা স্টুডেন্ট যদি প্রথম 30টা দিন কাজে লাগাইতে পারে, তার মধ্যে একটা কনফিডেন্স গ্রো হয়ে যায় যে না ঠিক আছে, আমি এতটুকু শেষ করে ফেলছি, তার মানে এখন আমি মোটামুটি স্কুলের রেজাল্টগুলো, এই কলেজের রেজাল্টগুলো তারা ভালো করবে। কলেজের রেজাল্টগুলো যখন ভালো করবে না, তখন তার মধ্যে একটা আলাদা মোটিভেশন কাজ করবে, সে ওই মোটিভেশনে পরবর্তীতে আরও ভালো করবে। সো প্রথম 30 দিন কাজে লাগানো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো প্রথম 30 দিনে কাজে লাগানোর ক্ষেত্রে আমরা প্রথমে বায়োলজিটাকে বায়োলজি ফার্স্ট পেপারটাকে বেশি গুরুত্ব দিব। ডেইলি 2 আওয়ার্স 2 আওয়ার্স আমরা পড়বো। যদি ডেইলি পড়তে না পারি, অ্যাটলিস্ট 5 দিন আমরা পড়ার চেষ্টা করবো। নোটস করা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ নোটগুলো করলে এমন অনেক কিছু দেখবা যে কখনো তুমি কোনো একটা ভাইয়ের কাছে শুনছো অথবা কোনো একটা বইয়ের মধ্যে, এখানে যেহেতু কোনো বই নাই, বিভিন্ন রাইটারের বই তোমাকে পড়তে হবে, ধরো তুমি 2টা বই পড়ছো, এই 2টা বইয়ের জিনিসগুলোকে একসাথে যদি করতে পারো, আমি বলি না যে করতেই হবে, যদি করতে পারো তাহলে দেখবা যে তোমার 2টা জিনিস তৈরি হবে। এক, সব ইম্পর্টেন্ট জিনিসগুলো একসাথে থাকবে, এবং দ্বিতীয়ত হচ্ছে সিকিউ লেখার যে কোয়ালিটি, এই কোয়ালিটিটা তোমার তৈরি হয়ে যাবে। এরপরে যেটা আছে ডায়াগ্রাম কপি। আমরা তো বলছি যে ডায়াগ্রাম প্র্যাকটিস করা আসলে কোনো উপায় নাই। স্মার্ট পদ্ধতিতে তুমি কীভাবে পড়াশোনা করবা। স্মার্ট পদ্ধতিতে তোমাকে যদি পড়াশোনা করতে হয়, তাহলে প্রথম কাজ কী করতে হবে বলো তো,
1 আওয়ার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমরা 2 ঘন্টা পড়ার কথা বলছিলাম না? তো সে অনুযায়ী প্রথম 1 ঘন্টা আমরা কনসেপ্টটা পড়বো যে ধরো তুমি হার্টের কাজ পড়তেছো, হার্ট কীভাবে কাজ করলো এটা। তারপরে 30 মিনিট সিকিউ প্র্যাকটিস করবা। সিকিউ কীভাবে প্র্যাকটিস করবা? ওই হার্ট রিলেটেড টপিকের সাথে যে সিকিউগুলো থাকবে সেই সিকিউগুলো কখন আসছিল, কোন সিকিউগুলো বেশি ইম্পর্টেন্ট। তাহলে পরবর্তীতে তুমি যখন মুখস্থ করতে যাও অথবা তুমি যখন আবার তোমার ওইটাকে মেমোরাইজ করতে যাবা, তাহলে তোমার তখন বুঝতে পারবা যে এই লাইনগুলো পড়তে হবে, এই লাইনগুলো পড়তে হবে না। তাহলে তোমার ওই জায়গায় পড়াটা অনেকটাই কমে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসের সাথে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আমাদের নোটগুলো যদি তুমি দেখো, দেখবা যে আমাদের প্রত্যেকটা টপিকের সাথেই ইন্টারে আমাদের 7টা রাইটার মিলে আমি প্রায় 1.5 বছর ধরে একটা বই আমি বানাইছি। সেটা হচ্ছে বিভিন্ন রাইটারের বই তো আছে, আমার কিছু নিজস্ব ব্যাখ্যা আছে এবং প্রত্যেকটা টপিকের সাথেই আমাদের কিছু এমসিকিউ দেওয়া আছে, যেটা কোন কোন টপিক থেকে কোন বোর্ডে কোশ্চেন আসছিল, তারপরে হচ্ছে তোমার কোন ভার্সিটিতে কোশ্চেন আসলো, কোন মেডিকেলে কত সালে কোশ্চেন আসলো, সব কিছু। এটাতে তোমাকে অনেক হেল্প করবে, ঠিক আছে, আইডিয়া নিতে, আইডিয়া জেনারেট করতে। রিভিশনের কথা সব জায়গায় আমি বলছি। ফার্স্ট পেপারের ক্ষেত্রে দেখো কোন অধ্যায় আমরা আগে পড়ব। তোমাকে প্রথমত অনেক কলেজই আছে দেখবা যে শুধু ফার্স্ট পেপার পড়াবে, আবার অনেক কলেজ আছে যেখানে শুধুমাত্র সেকেন্ড পেপার পড়াবে। তুমি যদি ভালো স্টুডেন্ট হও, তুমি যদি মেডিকেলে ভালো করতে চাও, তুমি যদি ভালো একটা ভার্সিটিতে চান্স পেতে চাও, তোমাকে একই সাথে দুইটাই পড়তে হবে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বোথ। ফার্স্ট পেপারের ক্ষেত্রে তুমি কোনটা পড়বা? সেল এবং সেলের স্ট্রাকচার, অর্থাৎ কোষের গঠন, কোষ বিভাজন, অণুজীব। সেকেন্ড পেপারে পড়বা প্রাণীর শ্রেণীবিন্যাস, হাইড্রা এবং রুই মাছ, পরিপাক। ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 আমি স্কিপ করছি, যেটার নাম কোষ রসায়ন। আর সেকেন্ড পেপারের হচ্ছে তোমার হচ্ছে এই যে হাইড্রা রুই মাছের মধ্যেও একটা জিনিস ছিল, সেটার নাম ঘাসফড়িং। এই দুইটা টপিক খুবই কঠিন। প্রথমত আসি সেল কেমিস্ট্রির ক্ষেত্রে কেন আমি স্কিপ করতে বলছি এখন, কারণ ওইটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির জিনিসপত্র। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আসো যারা তোমরা বোর্ড পরীক্ষায় অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিস না করে চলে গেছো। সো তুমি যদি ওই কনসেপ্টই না জানো, তুমি সেল কেমিস্ট্রি কেমনে পড়বা? ওইখানেও ম্যাক্সিমাম জিনিস হচ্ছে অর্গানিকের উপর। তো ওইটা তোমাকে আগে জানতে হবে, দেন তুমি বুঝতে পারবা। দেখবো যে টাইমের সাথে হয়ে গেছে। আবার ঘাসফড়িংয়ের ক্ষেত্রে যদি আমরা বলি, ঘাসফড়িংয়ে কীভাবে তাদের ব্লাড সার্কুলেশন হয় বা রক্ত কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কীভাবে তারা খাবার ভাঙে, কীভাবে তাদের নেফ্রন বা তোমার হচ্ছে যে রেনাল সিস্টেম কাজ করে, কীভাবে তাদের ভিশন হয়, এই জিনিসগুলো তুমি কখন পারবা? এই প্রত্যেকটা জিনিসের উপর এক একটা করে টপিক বা এক একটা করে চ্যাপ্টার তোমাদের বইতে আছে। ওই চ্যাপ্টারগুলো যখন তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, তখন এইগুলোও আলটিমেটলি তুমি সহজেই তুমি তখন ঘাসফড়িং পড়তে পারবে। সো এখন তুমি যদি পড়তে চাও, তোমার কাছে বায়োলজি অনেক তিক্ত হয়ে যাবে, তোমার কাছে বায়োলজি ভালো লাগবে না, কারণ এগুলো সব থেকে কঠিন চ্যাপ্টার। আমরাও কিন্তু প্রথমে এগুলো পড়াই না। সিকিউতে ফুল মার্ক পাওয়ার কৌশল অলরেডি আমি বলছি। তারপরে বলে দিই, কোনো একটা কোশ্চেনের ধরো একটা উদাহরণ দিয়ে বুঝাই, কোনো একটা কোশ্চেনের ডি মার্ক আছে, তোমরা শুধু ডি মার্কের মতো করে লিখো না। ডি মার্কের মধ্যে এ থাকে, বি থাকে, সি থাকে এবং ডি থাকে। আমি একটা উদাহরণ দিয়ে, ধরো 2 মার্কের একটা কোশ্চেন আসছে, লিভারকে কোনো জৈব রসায়নকার বলা হয়। তুমি বলে দিচ্ছ যে লিভারের মধ্যে কেমিক্যাল রিয়াকশন হয়, তাই না? তোমাকে আগে বলতে হবে যে জৈব রসায়নকার কী জিনিস বা অর্গানিক ল্যাবরেটরি কী, ল্যাব কী যেখানে কেমিক্যাল রিয়াকশন হয়। আমাদের লিভারের মধ্যে আমাদের কেমিক্যাল রিয়াকশন, আমাদের বডি কেমিক্যাল রিয়াকশন হয়। লিভার যেহেতু অর্গানিক ল্যাবের মতো কাজ করে, এই জন্য লিভারকে বলা হয় অর্গানিক ল্যাবরেটরি। তাহলে প্রথমে তোমাকে ল্যাব যখন কী জিনিসটা এটা যদি তুমি বুঝাই দিতে পারো, তাহলে তোমার ওইখানে এ টাইপ শেষ। এবার কম্প্যারিজন যখন করবো তখন বি টাইপ, অর্থাৎ ওইখানে এ বি দুইটাই আছে। সিকিউ লিখলে এভাবে লিখতে হবে। 2 মার্ক মানে ওর মধ্যে এও আছে বিও আছে, 3 মার্ক মানে এও আছে বিও আছে সিও আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। সিকিউ ভালো করতে হবে ভাই, সিকিউ ভালো করার ছাড়া আসলে পথ নাই, কারণ সিকিউতে 50 মার্ক, এমসিকিউতে 20 মার্ক, 25 মার্ক। ডেইলি তোমাকে কিছু না হলেও 20টা এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এবং যেগুলো ভুল গেছে ওই ভুলগুলোকে তোমাকে রিভাইজ করে ওইগুলোকে সংশোধন করতে হবে। তা নাহলে কিন্তু দেখবা যে তুমি যখন বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ, এসএসসি বোর্ড পরীক্ষার 1 মাস আগে তোমার তুমি সব হচ্ছে এমসিকিউতে তোমার 10-এর উপর উঠতেছে না, 15-এর উপর উঠতেছে না, কিন্তু এমসিকিউতে 25 মার্ক, তখন কি করবো? এবার আসো হিডেন সিক্রেট অফ বায়োলজি। হিডেন সিক্রেট অফ বায়োলজি হচ্ছে একটাই, হিডেন সিক্রেট অফ বায়োলজি একটাই, সেটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ছবি মাস্ট, ছবি কোনো মাফ নাই। গত 5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস, একটু আগে বলছি যে 5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস যদি করতে পারো, তোমার মধ্যে যে গুণটা তৈরি হবে, সেই গুণটা দিয়ে তুমি আরেকজনকে পড়াইতে পারবা, যদি তুমি 5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করতে পারো তাহলে। কারণ তোমাদের বোর্ড পরীক্ষার আগে বিভিন্ন পরীক্ষা, আমি আগেও বলছি যে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যে পরীক্ষাগুলো ভালো করলে তোমার মধ্যে একটা মোটিভেশন তৈরি হয়ে যাবে এবং ওই মোটিভেশনে তুমি বোর্ড পরীক্ষা ভালো করতে পারবে। প্রত্যেকটা কলেজ বা প্রত্যেকটা বছরই যেটা ইম্পর্টেন্ট সেটা প্রতি বছরের জন্য ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট যেটা প্রত্যেকটা টিচারের কাছেই ইম্পর্টেন্ট। সো বোর্ড কোশ্চেন যেগুলো আসে সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এসে ঘুরে ফিরে ওই একই জিনিস। তো তুমি যদি বিগত 5 বছরে কোশ্চেন সলভ করতে পারো, তাহলে তুমি জেম হয়ে যাবে বায়োলজির ইনশাল্লাহ। সাপ্তাহিক রুটিন করে পড়তে হবে। এখন এক একজনের রুটিন এক এক রকম হয়, আমি এগুলো নিয়ে কোনো কথা বলবো না, এক একজনের রুটিন হয় এক এক রকম। সো আমি তোমাদের জন্য একটা জিনিস বলে দিই যে কীভাবে রুটিন করলে ভালো হয়। ধরো টিউসডেতে তুমি সিকিউ পড়লা,
ওয়েডনেসডেতে তুমি এমসিকিউ পড়লা, থার্সডেতে তুমি ডায়াগ্রাম প্র্যাকটিস করলা, ফ্রাইডেতে তুমি রিভিশন দিলা, স্যাটারডেতে তুমি মডেল টেস্ট দিলা এবং সানডেতে তুমি যা তোমার যে প্রবলেমগুলো হয়েছে এই প্রবলেমগুলো তুমি সলভ করে ফেললা। তাহলে তোমার এখানে সিকিউ প্র্যাকটিসও হয়ে গেল, এমসিকিউ হলো, ডায়াগ্রামও প্র্যাকটিস হলো, রিভিশনও হলো, মডেল টেস্টও হলো এবং উইক যদি কোনো জায়গা থাকে, জায়গাগুলো তোমার কাছে কঠিন লাগছে, সেই জায়গাগুলো সলভ হয়ে যাবে। যে ভুলগুলো কখনোই করা যাবে না। বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে অনশর্ট ক্লাস দেখা। এটা বন্ধ করতে হবে ভাই। তুমি যদি অ্যাডমিশন টেস্টে ভালো কিছু করতে চাও, অনশর্ট ক্লাস দেখা বন্ধ করতে হবে। এখন হ্যাঁ, তোমার মধ্যে যদি এই টেন্ডেন্সি থাকে যে আমি পরীক্ষা 3 মাস আগে যে ভালো করব, তাহলে এটা অল আপ টু ইউ। কিন্তু এই স্ট্র্যাটেজি ফলো করে বাংলাদেশের খুব একটা বাচ্চা কাছেরা ভালো করে ফেলছে, এটা আসলে হয় নাই কখনো। এটা আমার পারসেপশন। এখন বাকিটা তোমাদের ইচ্ছা। অনশট নিয়ে বা এই যে তথাকথিত অনলাইন টিচারগুলো নিয়ে আমি আসলে কিছুই বলবো না। এটা তাদের পার্সোনাল অপিনিয়ন। তারা পার্সোনাল মনে করে যে স্টুডেন্টকে ধরে রাখার জন্য অনশট দিতে হয়, বাট এই অনশট তোমাদেরকে একদম প্রতিবন্ধী বানায় ফেলতেছে। সো এইটা করা যাবে না। চ্যাপ্টার স্কিপ করা যাবে না। কঠিন চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন করে টিচাররা, কারণ তাদের ওইটাতে বেশি পছন্দের। কেন? কারণ ধরো তুমি তোর এইচএসসি বোর্ড পরীক্ষা দিয়ে বসে থাকবে না, তুমি তো একটা ভালো ভার্সিটিতে যাবা অথবা মেডিকেলে যাবা। তো যেখানে যাও না কেন, সেই জায়গায় কিন্তু তোমাকে কেউ পরীক্ষা নিয়ে তোমাকে চান্স দেওয়ার জন্য বসে নাই। সবাই বসে আছে যে কীভাবে তোমাকে বের করা যায়। সো তুমি যদি ওইখানে টিকে থাকতে চাও, তোমাকে কঠিন চ্যাপ্টারগুলোকে আগে প্র্যাকটিস করতে হবে। আমি চিন্তা করছি যে না ঠিক আছে, সব কিছু করলাম, এবার বসে আছি যে এটা করবো, এই জায়গা থেকে তোমাকে বেরোনো লাগবে। সবথেকে মারাত্মক জিনিস যেটা আমরা দেখো পুরো এই যে স্লাইডের মধ্যে আমি একটা জিনিসই সবথেকে বেশি হাইলাইট করছি, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা দেখো, যে আজ পড়বো না কালকে থেকে পড়বো, এই জায়গাটা করা যাবে না। কালকে কখনোই তোমার লাইফে আসবে না। যেটা করতে হবে সেটা আজকে থেকেই করতে হবে। এই মেন্টালিটি নিয়ে যদি পড়তে পারো তাহলে তোমার বায়োলজিতে ভালো হবে, আদারওয়াইজ হবে না। বায়োলজি এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা সেন্টেন্সই নতুন। এটা ম্যাথ বা ফিজিক্সের মতো না যে একটা থিওরি করলাম, একটা ম্যাথের রুল শিখলাম, ওইটাতে আরও 2-3টা ম্যাথ করে ফেললাম। এখানে তোমাকে কাল বলে কোনো কিছু হবে না। তোমাকে প্রতিনিয়ত প্র্যাকটিসের মতো থাকতে হবে এবং প্রতিনিয়ত তোমাকে এই জায়গাটা থেকে মানে পরীক্ষা দিতে হবে, নিজেকে যাচাই করতে হবে, রিভাইজ করতে হবে, এই যেগুলো করতে হবে। আরেকটা সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বায়োলজি অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, বুঝছো? হিউজ একটা অ্যাডভান্টেজ দেবে। কেন? বায়োলজিতে থাকে 30 মার্ক, কেমিস্ট্রিতে থাকে 25 মার্ক, ফিজিক্সে থাকে 15 মার্ক, ইংলিশে থাকে 15, জিকেতে 10, আর একটা মানবিকতা বা একটা নতুন করে অ্যাড করছে সেটা হচ্ছে 5। টোটাল মিলে তোমার হচ্ছে 100 মার্ক। এই 100 মার্কের মধ্যে তুমি যদি কোনোভাবে 28 অথবা 29 বায়োলজিতে তুলে ফেলতে পারো, আর কেমিস্ট্রিতে যদি 24 আর 30, ধরো এখানে তুমি 30 পাইছো, এখানে তুমি 24 পাইছো, টোটাল এখানে কিন্তু 54 হয়ে গেছে। তুমি যদি কোনোভাবে 70 মার্কস ইনশিওর করতে পারো, মানে মোর দ্যান 70, তাহলে বাংলাদেশে কোনো না কোনো একটা মেডিকেলে তোমার চান্স হবে। এটা বছরকে বছর ভ্যারি করে। তারপরে 75 মানে সেফ জোন। তো তুমি যদি শুধু বায়োলজি আর কেমিস্ট্রি ভালো করে পড়াশোনা করো এবং বায়োলজিতে তো তোমার যদি প্রিপারেশন অনেক হাই থাকে, 30 আউট অফ 30 কেউ হয় না, অনেকেরই হয়। তো সেটা যদি অর্জন করতে পারো, তাহলে দেখবো যে ফিজিক্স আর কেমিস্ট্রি মিলে, মানে কেমিস্ট্রি আর বায়োলজি মিলে তোমার 54 হয়ে গেছে। আর বাকিগুলো থেকে তুমি এমনিতেই মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিয়ে গেলে তোমার এমনিতে দেখবা 70 মানে ক্রস হয়ে গেছে। সো এটা কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে মেডিকেলের এই যে জায়গাটায় বায়োলজি অনেক বড় একটা অ্যাডভান্টেজ দেয়। তো এইটা ছিল হচ্ছে তোমাদের জন্য আমার স্ট্র্যাটেজি। আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো আমি কী বোঝানোর চেষ্টা করছি। তুমি যদি কোনো একটা স্টুডেন্ট বায়োলজিতে কোনো কিছু নাও পড়ো, তুমি মনে করতেছো আমি বায়োলজি কখনো পড়ি না, আমার বিগত বছর বায়োলজি আমি ভালো লাগতেছে না, আমি এই বছর নিব না, ভয় পাচ্ছ, তারপরেও যদি তুমি আমার এই স্ট্র্যাটেজিটা 1 সপ্তাহ ফলো করে দেখো, তোমাদের তো এখন কলেজ স্টার্ট হয় নাই, তুমি 1 সপ্তাহ ফলো করে দেখার পরে তোমার যদি ভালো না লাগে, দেন তুমি আমাকে বলো। এবং এই স্ট্র্যাটেজিটা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও তুমি ফলো করে দেখো। যদি তোমার মানে আমূল পরিবর্তন না আসে, তারপরে তুমি আমাকে বলো যে ভাই আমার দ্বারা আপনার এই স্ট্র্যাটেজি ফলো করে অথবা আপনার এই টেকনিকগুলো ফলো করে আমার কোনো উপকার হয় নাই, দেন তুমি আমাকে যেটা বলবো আমি বা আমার কমেন্ট সেকশনে এসে গালি দিয়ে যাও, তাও আমার কোনো সমস্যা নেই। কিন্তু তুমি এটা ফলো করে দেখো, অনেক হেল্প হবে, অনেক 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 হেল্প হবে তোমার জন্য। তো আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ। তো এর পরবর্তীতে তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাও সেটা অবশ্যই আমাদেরকে বলবা। আর আমরা তোমাদের সামনে 2-3 দিনের মধ্যেই বায়োলজির বোটানির ফার্স্ট চ্যাপ্টারের একটা সুন্দর প্লেলিস্ট রেডি করে তোমাদেরকে আপলোড করে দিব। তো যারা এই মুহূর্তে তোমরা আমাদের বায়োলজি সিকার্সের নতুন তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই তোমরা এই ভিডিওটা শেয়ার করে রাখবা, যাতে করে ইন ফিউচার যদি কখনো ট্র্যাকড আউট হয়ে যাও, বায়োলজি কীভাবে পড়তে হবে এটা যদি ভুলে যাও বা যদি মনে না পড়ে, এই ভিডিওটা দেখে যেন তুমি দেখতে পারো। আর যারা নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা প্রেস করে রাখবা, কেননা এখন থেকে প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন ধরনের শর্টকাট টেকনিক বলো, ছোটো ছোটো রিলসের মাধ্যমে কঠিন টপিককে সহজ করার আমি চেষ্টা করব। প্লেলিস্ট তো বানাই দিব, ভিডিও দিব, সব কিছু আমরা করব।
তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।